আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 2 অর্থায়নের উৎস এই অধ্যায়টির চতুর্থ এবং শেষ অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিল এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। তাহলে চলো প্রথমে আমরা দীর্ঘমেয়াদী তহবিল অংশটুকু দেখে নিই। প্রথমেই আমাদের জানতে হবে দীর্ঘমেয়াদী তহবিল বলতে কি কি বোঝায়। এরপর আমরা যাব দীর্ঘমেয়াদী তহবিলের উৎসগুলো কি কি আছে সেগুলো দেখার জন্য। প্রথমে আসো দীর্ঘমেয়াদী তহবিল বলতে কি বোঝানো হয়। যেই তহবিলে বা দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদটা থাকে 5 বছরের ঊর্ধ্বে যে কোনো সময়কাল পর্যন্ত। ঠিক আছে, যখনই অর্থায়ন করা হবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য 5 বছরের বেশি সময়ের জন্য, বেশি সময়কালের জন্য, তখন সেটা হবে দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী তহবিলের উৎসগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, এই যে যখনই 5 বছরের ঊর্ধ্বে অর্থায়ন করা হবে, দীর্ঘমেয়াদী তহবিল করা হবে, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা এখন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে দেখব। প্রথম বৈশিষ্ট্য একটু খেয়াল করো। প্রথম বৈশিষ্ট্য কি আছে দেখো। প্রথম বৈশিষ্ট্য এই যে দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে সংগৃহীত তহবিলের আকার সাধারণত স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী উৎসের তুলনায় বড় হয়। হ্যাঁ, যেহেতু এটা দীর্ঘ সময়ের জন্য অর্থায়নটা করা হচ্ছে, এই ফান্ডের যে আকারটা হবে, হ্যাঁ অ্যামাউন্টটা হবে, অ্যামাউন্টটা অবশ্যই এই স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী উৎসের থেকে বড় হবে। ফলে এই তহবিল বিভিন্ন স্থায়ী সম্পত্তি যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য ব্যবহৃত হয়। যেহেতু আকারটাও বড়, দীর্ঘ সময়ের জন্য অর্থায়ন করা হচ্ছে, তাহলে দীর্ঘ সময়ের জন্য অর্থায়ন করার ফলে পরে এটা মানে কোন ক্ষেত্রে ব্যয় করা হবে? এটা করা হবে যখন একটা প্রতিষ্ঠান তার স্থায়ী সম্পত্তি ক্রয় করবে, যেটা হতে পারে ভূমি, হতে পারে যন্ত্রপাতি, এ সকল ক্ষেত্রে। আর একটা বৈশিষ্ট্য হলো পরিশোধ পদ্ধতি সংক্রান্ত। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্যটা নিয়ে আমি আরেকটু কথা বলি। প্রথম বৈশিষ্ট্যটা তোমরা বুঝতেই পারছো, আমরা যে উপযুক্ততা নীতি পড়েছিলাম না ফার্স্ট অধ্যায়ে, ওখানে কি দেখেছিলাম আমরা? উপযুক্ততা নীতিতে সাধারণত চলতি মূলধনের ব্যবস্থাপনা করা হয় কোথা থেকে? স্বল্প মেয়াদী অর্থায়ন থেকে। হ্যাঁ, আর দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে সাধারণত এই স্থায়ী সম্পত্তিগুলো ক্রয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক এই জিনিসটাই, এই কনসেপ্টটাই এখানে বলা হয়েছে প্রথম বৈশিষ্ট্যে। এবার দেখো সেকেন্ড আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এখানে। আরেকটি বৈশিষ্ট্য, এখানে আরেকটা বৈশিষ্ট্য বলা হয়েছে কি? পরিশোধ পদ্ধতি সংক্রান্ত। ঠিক আছে, পরিশোধ পদ্ধতি সংক্রান্ত বৈশিষ্ট্য কোনটা একটু দেখো। দীর্ঘমেয়াদী তহবিল হচ্ছে ঋণের মাধ্যমে গৃহীত হলে তা চুক্তি মোতাবেক পরিশোধ করতে হয়। ঠিক আছে, এই দীর্ঘমেয়াদী তহবিল যদি ঋণের মাধ্যমে গ্রহণ করা হয়, তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও, তাহলে সেটা তোমাকে চুক্তি মোতাবেক পরিশোধ করতে হয়। এই লাইনটা একটু আন্ডারলাইন করে নাও। নিতে হলে তার চুক্তি মোতাবেক পরিশোধ করতে হয়। প্রশ্ন আসতে পারে দীর্ঘমেয়াদী তহবিল পরিশোধ, তহবিলের মাধ্যমে ঋণ গ্রহণ করলে সেটা পরিশোধ করা হয় কিভাবে? ঠিক আছে, দেখো, আর যদি শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়, মানে যদি তুমি ব্যাংক থেকে ঋণ নাও, ঋণ নেওয়ার সময় তোমাকে চুক্তিতে বলে দেবে যে তোমাকে কোন কোন ইনস্টলমেন্টে কত টাকা সুদ সহ পরিশোধ করতে হবে। সেই চুক্তি অনুযায়ী তোমাকে এই গৃহীত ঋণের অর্থটা পরিশোধ করতে হবে। আর যদি শেয়ার বিক্রয়ের মাধ্যমে তুমি এই সব তহবিলটা সংগ্রহ করো, বা যৌথ মূলধনের কথা বলি, মূলধনী কোম্পানিগুলো শেয়ার ইস্যুর মাধ্যমে যখন দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করবে, তাহলে ওই দীর্ঘ শেয়ার ইস্যুটা সেটা মালিকের তহবিল হিসেবে বিবেচনা করা হয়। শেয়ার ইস্যু থেকে গৃহীত অর্থ বা শেয়ার যারা কিনছে তাদেরকে আমরা জানি শেয়ার হোল্ডারদের ব্যবসায় বা কোম্পানির আলটিমেট মালিক বলা হচ্ছে। তার মানে কি, মালিকের তহবিল হিসেবে বিবেচনা করা হয় শেয়ার ইস্যুর মাধ্যমে যে অর্থটা সংগ্রহ করা হয়। ঠিক আছে, এটা ব্যবসাটা বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধের প্রয়োজন হয় না। এটা অবশ্যই মনে রাখবে, শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে তহবিলটা যৌথ মূলধনী কোম্পানি সংগ্রহ করে, সেটা কিন্তু যতদিন না ব্যবসাটা বিলুপ্ত হবে ওই পর্যন্ত ওই তহবিলটা ফেরত প্রদানের প্রয়োজন হয় না। আচ্ছা, এক মালিকানা এবং অংশীদারি কারবারে আমরা জানি কারবারটা শুরু হয় বা কারবারে কি করে, মালিকের নিজস্ব মূলধন ব্যবহার করা হয়। এই যে মালিক যখন নিজস্ব মূলধন দিচ্ছে এক মালিকানা এবং অংশীদারি কারবারে, সেটাও কিন্তু দীর্ঘমেয়াদে অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা যায়। হ্যাঁ, এটাও তোমার দীর্ঘমেয়াদী একটা অর্থায়ন উৎস। আয়কর
সংক্রান্ত বৈশিষ্ট্য হলো। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা দেখব, যেটা হচ্ছে আয়কর সংক্রান্ত বৈশিষ্ট্য। ঠিক আছে, তিনটা বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম। আয়কর সংক্রান্ত বৈশিষ্ট্য কি? শেয়ারের লভ্যাংশ করযোগ্য কিন্তু ঋণপত্রের সুদ করযোগ্য নয়। যে কারণে কি হয়, শেয়ার বিক্রয় করে দীর্ঘমেয়াদী অর্থায়ন করলে যে খরচটা হচ্ছে, দীর্ঘমেয়াদী ঋণ নিলে অপেক্ষাকৃত খরচটা কম হয়। ঠিক আছে, এখানে আমরা দীর্ঘমেয়াদী তহবিলের তিনটা বৈশিষ্ট্য দেখতে পেলাম। এখন আমরা চলো দেখে নিই দীর্ঘমেয়াদী তহবিলের উৎসগুলো কি কি আছে। প্রথম উৎস কি আছে দেখো, দীর্ঘমেয়াদী তহবিলের প্রথম উৎস হচ্ছে ঋণ। দেখো, যে কোনো প্রতিষ্ঠান যখন সাধারণত মূল্যবান যন্ত্রপাতি যখন সে তার প্রয়োজন হয়, মেশিনারিজ, দালান কোঠা নির্মাণ, জমি ক্রয়, এই ধরনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য তাকে বড় অঙ্কের অর্থ কি করতে হয়, দীর্ঘ সময়ের জন্য তাকে ঋণ নিতে হয়। আর দীর্ঘমেয়াদী যখন একটা প্রতিষ্ঠান ঋণ নেয়, তখন তাকে অবশ্যই এই ঋণটা জামানতের বিপরীতে তাকে ঋণ নিতে হয়। এটা আন্ডারলাইন করে নাও। আমি তোমাদের বেশ বারবারই বলছি, দীর্ঘ সময়ের জন্য যখন তোমার অর্থায়ন করা হয়, এই অর্থায়নটা কেন করা হবে, কোন ক্ষেত্রে ব্যবহারের জন্য করা হবে, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ক্রয়ের প্রশ্ন আসবে। আর যদি এটা ঋণের মাধ্যমে সংগ্রহ করা হয়, অবশ্যই দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে জামানত রাখতে হবে। বড় অঙ্কের অর্থের জন্য অবশ্যই জামানতের বিপরীতে এই ঋণটা গ্রহণ করতে হয়। ঠিক আছে, দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো কি কি দেখে। ব্যাংকগুলোর ক্ষেত্রে যখন কোনো প্রতিষ্ঠান, যৌথমূলধনী কোম্পানি দীর্ঘমেয়াদী ঋণের জন্য যায় বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান ঋণের জন্য যায়, তখন ব্যাংকগুলো কি করে, কিছু কিছু বিষয় যাচাই বাছাই করে তারপর সে দীর্ঘমেয়াদী ঋণে যায়। কারণ দীর্ঘমেয়াদী ঋণের আকারটা আমরা জানি, স্বল্প এবং মধ্যমেয়াদী ঋণের যে আকার থাকে, ওই আকারের থেকে বেশি আকার থেকে বড় থাকে। ঠিক আছে, আচ্ছা, এই ঋণ প্রদানের ক্ষেত্রে কি করে ব্যাংকগুলো, কি করে, যে প্রতিষ্ঠানটা ঋণ গ্রহণের জন্য আবেদন করছে, ওই প্রতিষ্ঠান কি দেখে, প্রতিষ্ঠানের আয়টা কেমন, প্রতিষ্ঠানের সুনাম আছে নাকি, সুনাম, প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ, ওই প্রতিষ্ঠানে ঋণ গ্রহণ করতে চাচ্ছে যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের পরিমাণ কতটুকু, অতীত ঋণ গ্রহণ, ওই প্রতিষ্ঠান কি আগে কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে, শুধু ঋণ গ্রহণ করলেই হবে না, ঋণ গ্রহণ করার পর ওই ঋণটা কি সে পরিশোধ করেছে ঠিক মতো, পরিশোধ বিষয়ক তথ্যাবলী, এই যে তথ্যাবলী, এগুলো তখন ব্যাংক বিচার বিশ্লেষণ করে, তারপর ব্যাংক সে দীর্ঘমেয়াদী ঋণে যায়। ঠিক আছে, আর আমরা তো বারবারই বলছি, এই দীর্ঘমেয়াদী ঋণ একটা প্রতিষ্ঠান কেন নেয়, স্থায়ী বিনিয়োগের জন্য বা স্থায়ী সম্পদ করার জন্য। এই যে লেখা আছে দেখো, দীর্ঘমেয়াদী ঋণটা নেওয়া হচ্ছে কিসের জন্য, স্থায়ী বিনিয়োগের জন্য। যে কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণে কখন যাবে, যখন সে একটা স্থায়ী বিনিয়োগ করতে যাবে। যেমন কারবারটির পরিসর বৃদ্ধি, একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসা প্রতিষ্ঠানের পরিসরটা সে বৃদ্ধি করতে চায়, নতুন প্রোডাক্ট সে আনতে যেতে পারে, হ্যাঁ, প্রোডাক্ট লাইনে সে নতুন প্রোডাক্ট অ্যাড করতে যেতে পারে, নতুন কারখানা একটা প্রতিষ্ঠান নির্মাণ করতে যেতে পারে, হ্যাঁ, নতুন বিল্ডিং একটা প্রতিষ্ঠানের প্রয়োজন, ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন হতে পারে, অথবা তার কারখানার জন্য একটা বড় আকারের যন্ত্রপাতি ক্রয় করার প্রয়োজন হতে পারে। এই প্রয়োজনগুলো মেটানোর জন্যই হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য যখন অর্থায়নের প্রয়োজন হবে, তখন সে দীর্ঘমেয়াদী অর্থায়নে যাবে, সে দীর্ঘমেয়াদী ঋণে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, এই সকল যে বিনিয়োগ সিদ্ধান্ত, হ্যাঁ, এই বিনিয়োগ সিদ্ধান্তগুলো গ্রহণ করার আগে তাকে কি করতে হয়, এই বিনিয়োগ সিদ্ধান্তগুলো গ্রহণ করার আগে তাকে একটা আয় ব্যয় প্রাক্কলন করতে হয়, হ্যাঁ, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন করতে হয়। এই সকল বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট কারবারি প্রতিষ্ঠানকে একটা প্রাক্কলন করতে হয়, যা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং নামে পরিচিত। হ্যাঁ, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন বা ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং নামে পরিচিত। এই মূলধন বাজেটিং জিনিসটা কি, আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমরা এই অধ্যায়টা যে পঞ্চম অধ্যায় মূলধন আয় ব্যয় প্রাক্কলন, ওই অধ্যায়ে আমরা জেনেছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী বিনিয়োগের যখন যায়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। তো তাকে কি করতে হয়, ওই বিনিয়োগ সিদ্ধান্তটা নেওয়ার সময় দেখতে হয় ওই বিনিয়োগের ভবিষ্যতে সে লাভ ক্ষতি তাকে পর্যালোচনা করতে হয়। হ্যাঁ, এই যে বলছেন, সেখানে উক্ত বিনিয়োগে সে যেই প্রকল্পে সে দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে, সে যদি নতুন একটা যন্ত্রপাতি ক্রয় করে, তাহলে সেই যন্ত্রপাতির লাভ ক্ষতি তাকে বিবেচনা করতে হবে। হ্যাঁ, লাভ ক্ষতি প্রাক্কলনের
পরে সেটা যদি সন্তোষজনক হয় তখনই ঋণদাতা প্রতিষ্ঠান আগে দেখবে, তার ক্যাপিটাল বাজেটিংটা, লাভ ক্ষতি প্রাক্কলনটা দেখবে। দেখার পর যখন ঋণদাতা প্রতিষ্ঠান সন্তুষ্ট হবে তখনই কিন্তু ওই ঋণদাতা প্রতিষ্ঠান বলো বা ব্যাংক বলো ওই প্রতিষ্ঠানকে ঋণ প্রদানের জন্য সে সম্মতি প্রদান করবে। আশা করি ঋণ প্রথম যে উৎসটা আমরা করলাম দীর্ঘমেয়াদী তহবিলের উৎসটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্বিতীয় উৎস, ঋণপত্র বা ডিবেঞ্চার। আচ্ছা, আমরা সাধারণ শেয়ার সম্পর্কে এর আগে পড়েছি, কিছুটা হলেও ধারণা আমরা পেয়েছি। বন্ড সম্পর্কেও আমরা প্রথম অধ্যায়ে কিছুটা, সাধারণ শেয়ার সম্পর্কে কিছুটা ধারণা আমরা নিয়েছিলাম, বন্ড সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছিলাম। হ্যাঁ, ওই বন্ডটাই যখন জামানতবিহীন হচ্ছে তখন সেটাকে আমরা ঋণপত্র বা ডিবেঞ্চার বলছি। এখন আমরা দেখবো এই ঋণপত্র বা ডিবেঞ্চার সম্পর্কে। ঠিক আছে, দেখো ঋণপত্র বা ডিবেঞ্চার বিষয়টা কি। এটা হচ্ছে বড় অঙ্কের ঋণ যখন কেটে ছোট ছোট খণ্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে শেয়ারের একটা বিকল্প। শেয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি বড় অঙ্কের মূলধনটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে বিক্রয় করে মূলধনটা সংগ্রহ করা হচ্ছে। ঠিক একইভাবে যখন ঋণ মূলধনটা ওভাবে সংগ্রহ করা হচ্ছে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে বিক্রয়ের মাধ্যমে, তখন ওটাকে বলা হচ্ছে ঋণপত্র বা ডিবেঞ্চার। ঠিক আছে, কিন্তু সাধারণ শেয়ারের সাথে এটার একটা পার্থক্য আছে। আমরা জানি যে সাধারণ শেয়ারে কিন্তু বছর শেষে যৌথ মূলধনী কোম্পানিগুলো কি করে, লাভের একটা অংশ লভ্যাংশ আকারে বন্টন করে, তাই না? কিন্তু ঋণপত্রের ক্ষেত্রে এ ধরনের কোনো নিয়ম নেই। ঋণপত্রের ক্ষেত্রে একটা সুদের হার উল্লেখ থাকবে। ঋণপত্র যখন কোম্পানি একটা যৌথ মূলধনী কোম্পানি বিক্রয় থাকবে তখন একটা ঋণপত্রে একটা সুদের হার উল্লেখ থাকবে, যেই হারে ওই যৌথ মূলধনী কোম্পানিটা ঋণ গ্রহীতা মানে ঋণ গ্রহীতা যে হারে ঋণ গ্রহীতা সুদ দিতে বাধ্য থাকবে। এখানে ঋণ গ্রহীতাকে যে কোম্পানিটা ঋণপত্র ইস্যু করছে, হ্যাঁ, যে কোম্পানিটা, যে যৌথ মূলধনী কোম্পানিটা ঋণপত্র বা ডিবেঞ্চার ইস্যু করছে সে হচ্ছে এক্ষেত্রে ঋণ গ্রহীতা। তাহলে সে ইস্যু করে অর্থ সংস্থান করলো, তাহলে ঋণ গ্রহীতা বা এই কোম্পানিটা কি করবে, ডিবেঞ্চারে ওই ঋণপত্রের যে পার্সেন্টেজ লেখা থাকবে সুদে ওই হারে সে সুদ দিতে বাধ্য থাকবে। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, 5 বছর থেকে দীর্ঘমেয়াদী যে কোনো সময়ের জন্য ঋণ নেওয়া হয়। ঋণপত্র বা ডিবেঞ্চার যেটা, এটা 5 বছর থেকে দীর্ঘমেয়াদী যে কোনো সময়ের জন্য হতে পারে, অবশ্যই এই মেয়াদটা ঋণপত্র বা ডিবেঞ্চারের উল্লেখ থাকবে। ঠিক আছে, প্রতিষ্ঠানের মুনাফা না হলেও সবার আগে কারবারটি ঋণদাতাদের দেনা বা সুদ পরিশোধ করতে বাধ্য থাকে। দেখো, আমরা সাধারণ শেয়ারের ক্ষেত্রে কি দেখেছি, লভ্যাংশ সে দেবে, লাভ হলে না হলে লভ্যাংশ দেবে না, কিন্তু ঋণপত্রের ক্ষেত্রে কিন্তু সেটা না। ঋণপত্র যখন একটা যৌথ মূলধনী কোম্পানি ইস্যু করবে, প্রতিষ্ঠানটির লাভ হোক আর না হোক, সে কিন্তু ঋণপত্রের সুদ পরিশোধ করতে, মানে তার ঋণদাতা মানে সেখান থেকে ঋণ নিয়েছে সেই অর্থটা সে পরিশোধ করতে একটা কোম্পানি বাধ্য থাকবে। ঠিক আছে, ঋণদাতার দেনা বা সুদ পরিশোধ করতে কোম্পানি বাধ্য থাকবে। ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের মূল সুবিধা হলো দীর্ঘমেয়াদী এর সুদের হার স্থির এবং পূর্ব নির্ধারিত থাকে বলে আর্থিক ব্যবস্থাপকরা দক্ষতার সাথে অর্থায়ন পরিকল্পনা করতে পারে। এটা দেখো, সুদ সংক্রান্ত একটা বৈশিষ্ট্য এখানে বলা আছে। ঋণপত্রে কিন্তু একটা মেয়াদ থাকবে। ঠিক আছে, এইভাবে যদি কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানিগুলো অর্থায়ন করে, এবং এর একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, আর্থিক ব্যবস্থাপকরা এটার জন্য একটা পরিকল্পনা করতে পারে, কারণ সে জানে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, দীর্ঘমেয়াদে হলো ওই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সে জানে এই ঋণপত্রের সুদের হারটা শুরুতেই স্থির থাকছে, ফিক্স থাকছে যে এত পার্সেন্ট হারে এই কোম্পানিকে সুদটা দিতে হবে, এটা পূর্ব নির্ধারিত থাকছে। এ কারণে কি হচ্ছে, আর্থিক ব্যবস্থাপকদের তার যে অর্থায়নের যে পরিকল্পনা সে করছে সে এটা খুব ইজিলি করতে পারছে। এখন আমরা আমাদের তৃতীয় যে উৎসটা আছে দীর্ঘমেয়াদী অর্থায়নে, সেটা দেখব। সেটা কি আছে, লিজিং। ঠিক আছে, লিজিংটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা অভিনব পদ্ধতি। এটা একটু আন্ডারলাইন করে নাও, এটা জ্ঞানমূলক প্রশ্ন বা তোমার এমসিকিউর জন্য খুব 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 ইম্পর্টেন্ট। দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা অভিনব পদ্ধতি হচ্ছে কি, লিজিং। ঠিক আছে, একটা প্রতিষ্ঠান লিজিংটা কখন প্রয়োজন হয়, হ্যাঁ, একটা প্রতিষ্ঠান যখন ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন এগুলো ক্রয় করে, হ্যাঁ, তখন সে কি করতে পারে, একটা তো হচ্ছে যে সে যখন এটা ক্রয় করছে সে সরাসরি ক্রয় করতে পারে, কারণ এটার জন্য তাকে ব্যাংক থেকে লোন নিতে হতে পারে। কিন্তু আরেকটা উপায় হচ্ছে লিজিং। সে কি করতে পারে, সরাসরি সে ক্রয় না করে লিজিং এর মাধ্যমে লিজিং কোম্পানির কাছ থেকে সে ভাড়া নিয়ে ওই যন্ত্রপাতি বা মেশিনটা সে ব্যবহার করতে পারে। হ্যাঁ, বিষয়টা একটা উদাহরণ আছে এখানে, উদাহরণটা দেখলেই আমরা বুঝবো।
সে কি করতে পারে, বিষয়টা কেমন, সে যদি ওই যন্ত্রপাতিটা, মনে করো 10 লাখ টাকা দামের একটা যন্ত্রপাতি তার ব্যবসায়ের জন্য প্রয়োজন, সে লিজ কোম্পানির কাছে যেতে পারে, লিজিং কোম্পানি তাকে সে যন্ত্রপাতিটা ভাড়া দিতে পারে। হ্যাঁ, এই প্রসেসটা হচ্ছে লিজিং। সেক্ষেত্রে দেখো, কোম্পানি মেশিনটির মালিকানা পায় না। যেই কোম্পানিটার দরকার মেশিনটা ব্যবহার করা, ওই যে 10 লক্ষ টাকা মূল্যের মনে করা একটা মেশিন সে লিজিং কোম্পানির কাছ থেকে লিজ নিবে, সে কিন্তু ওই মেশিনটার মালিক হচ্ছে না। মালিকটা কিন্তু থাকছে কে, মেশিনটির মালিক থাকবে লিজিং কোম্পানি। যে কোম্পানি ভাড়া নিচ্ছে সেই কোম্পানি নয়। তাহলে কি বুঝলা, যে লিজিং যে অ্যাসেটটা, ওই অ্যাসেটটার লিজকৃত অ্যাসেটের মালিক হচ্ছে কে, লিজিং কোম্পানি। লিজ নেওয়ার জন্য লিজিং কোম্পানিকে কি করতে হবে, তাহলে যে কোম্পানিটা লিজ নিচ্ছে তাকে নির্দিষ্ট হারে ভাড়া, সুদের মতো যেটা নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের বিনিময়ে সে কি করতে পারে, ওই লিজকৃত সম্পত্তিটা সে ব্যবহার করার অধিকার অর্জন। একটা নির্দিষ্ট সময়ের জন্য সে ভাড়া নেবে, ভাড়ার বিনিময়ে মানে সুদের মতো যেটা বিনিময়ে সে লিজকৃত কোম্পানির কাছ থেকে ওই মেশিনটা সে লিজ নেবে। ধরা যাক একটা প্রতিষ্ঠান, এখানে একটা ফটোকপির দোকানের উদাহরণ দেওয়া আছে। ধরা যাক একটি ব্যবসা প্রতিষ্ঠান একটি ফটোকপির মেশিন ক্রয় না করে 3 বছরের জন্য একটি লিজিং কোম্পানি থেকে ভাড়া প্রদানের ভিত্তিতে লিজ নেয়। মেয়াদ শেষে ফটোকপির মেশিনটি আবার লিজিং কোম্পানির কাছে ফেরত দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে লিজকৃত সম্পত্তিটা মেয়াদ শেষ হলে আবার ওই সম্পত্তিটা বা ওই অ্যাসেটটা, ওই মেশিনটা লিজকৃত কোম্পানিকে ফেরত দিতে হবে। আর মালিকানা অবশ্যই লিজিং কোম্পানির থাকে, অর্থাৎ লিজিং এর ফলে সম্পত্তির মালিকানা লিজিং কোম্পানির কাছেই থাকে। লিজিং এর ফলে প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার প্রয়োজন হয় না, বা সঞ্চিত তহবিলও ব্যবহারের প্রয়োজন হয় না। আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের ছিল হচ্ছে লিজিং বিষয়টা কি। তার মানে বুঝতে পারছো, এক্ষেত্রে একটা মেয়াদ থাকবে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা মেশিন বা যন্ত্রপাতি বা যানবাহন সে ব্যবহার করতে পারবে লিজকৃত কোম্পানির কাছ থেকে নির্দিষ্ট হারে ভাড়ার বিনিময়ে। হ্যাঁ, মালিক থাকবে কে, লিজিং কোম্পানি, এবং মেরামত এবং রক্ষণাবেক্ষণও করবে কে, লিজিং কোম্পানি। মেয়াদ শেষে লিজিং কোম্পানির কাছে ওই যন্ত্রপাতি বা মেশিনটা ফেরত দিতে হবে। এটা হচ্ছে একদম মেইন বৈশিষ্ট্য হচ্ছে লিজিং এর। এখানে আমরা একটা উদাহরণও দেখলাম। এখন দেখো লিজিং এর সুবিধাটা কি। লিজিং এর ফলে কি হচ্ছে, প্রতিষ্ঠানটা যদি কোনো প্রতিষ্ঠান লিজিং এর মাধ্যমে কোনো যন্ত্রপাতি, ব্যয়বহুল বা মেশিন বা যানবাহন যদি সে ক্রয় করে, তাহলে এক্ষেত্রে তার সুবিধাটা কি হচ্ছে, তার সুবিধা হচ্ছে তাকে কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ নিতে হচ্ছে না। হ্যাঁ, অল্টারনেট যে তার ওয়েটার থাকছে, দীর্ঘমেয়াদী ঋণ নিতে হচ্ছে না। ঋণ নিলে তাকে ওখানে তো তাকে সুদ দিতে হবে, সুদ সহ একটা দায়বদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেটা তার হচ্ছে না। অথবা তার ব্যবসায় যদি সঞ্চিত তহবিল থাকে, সেটাও কিন্তু তার ওই মেশিনটা ক্রয়ের জন্য ব্যবহার করতে হচ্ছে না। এই কারণে দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা উৎস বলা হচ্ছে এই লিজিংটা। এবার আসলে লিজিংটা কারা করতে পারবে, কারা ব্যবহার করতে পারবে। এটা নতুন অথবা ছোট প্রতিষ্ঠান যাদের মূলধনের পরিমাণ কম থাকে। হ্যাঁ, সেসব প্রতিষ্ঠানে এটা যৌথ মূলধনী কোম্পানিও লিজিং এই উৎসটা ব্যবহার করতে পারবে। অথবা নতুন বা ছোট প্রতিষ্ঠান যাদের মূলধনটা কম, তারাও কিন্তু এই লিজিং এর মাধ্যমে ব্যয়বহুল মেশিনারিজ তারা ব্যবহার করতে পারবে। তাদের জন্য কিন্তু এটা একটা সুবিধা, যে ছোট প্রতিষ্ঠানগুলো চাইলেই অনেক একটা ব্যয়বহুল মেশিনারি চট করে ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনে ফেলা তাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারা কি করতে পারে, এই লিজিং যে উৎস আছে, এই লিজিং উৎসটা তারা ব্যবহার করতে পারে। ঠিক আছে, লিজিং কোম্পানি হচ্ছে লিজকৃত সম্পত্তি মেরামত এবং রক্ষণাবেক্ষণ করে থাকে। তার মানে এখানে তোমরা আরেকটা ইনফরমেশন পেলা, লিজকৃত সম্পত্তি মেরামত এবং রক্ষণাবেক্ষণ কে করে থাকে। এটা সাধারণত কে করে থাকে, লিজিং কোম্পানি করে থাকে। আমরা এতক্ষণ দীর্ঘমেয়াদী তহবিলের 3টা উৎস দেখলাম। এরপরে দেখো ছোট্ট একটা টপিক আছে তোমাদের বইতে, এটা জ্ঞানমূলক বা এমসিকিউর জন্য পড়লেই হবে। একটা আলাদা হেডিং আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা হ্যাঁ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কি, এটা একটা আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস সম্মেলনের প্রস্তাব অনুযায়ী 1945 সালে এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 189টা দেশ। সর্বশেষ সদস্য হচ্ছে রিপাবলিক অফ নেপাল। বিভিন্ন দেশের এই সংস্থাটার কাজ কি, তাহলে বিভিন্ন দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য সাহায্য প্রদান করছে হচ্ছে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, এর প্রধান কার্যালয় ওয়াশিংটনে অবস্থিত। এই ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এখন আমরা এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, ওই টপিকে চলে যাচ্ছি। টপিকটা কি,
উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়। আমরা তো এই অধ্যায়ে বিভিন্ন রকম অর্থায়নের উৎস সম্পর্কে দেখলাম। স্বল্পমেয়াদী প্রথমে হচ্ছে মালিকানা ভিত্তিক উৎস, হ্যাঁ, অভ্যন্তরীণ উৎস দেখলাম, বহিঃস্থ তহবিলের উৎসগুলো দেখলাম, অভ্যন্তরীণ তহবিলের মধ্যে ভাগগুলো দেখলাম, বহিঃস্থ তহবিলের মধ্যে ভাগগুলো দেখলাম। এখন এটা হচ্ছে এখন আমরা দেখব কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কোন উৎস থেকে মানে সে তার অর্থায়নটা করতে পারে। এটার জন্য তাকে কি করতে হয়, দেখো, অর্থের প্রয়োজন মেটার জন্য বিভিন্ন উৎস থেকে সে তহবিল সংগ্রহ করে। কিন্তু এই উৎস নির্বাচনের সময় সে কি করবে, প্রত্যেকটা উৎসের সুবিধা অসুবিধা বিচার বিশ্লেষণ, হ্যাঁ, প্রত্যেকটা উৎসের একটা খরচ আছে। এই তহবিলটা সংগ্রহ করার জন্য করার যে খরচ, প্রতিষ্ঠানটা তার কোন ধরনের প্রতিষ্ঠান, এই সকল প্রয়োজনের ধরন এবং উদ্দেশ্য এগুলো সে বিবেচনা করে। হ্যাঁ, বিবেচনা করে সঠিক মিশ্রণ সৃষ্টি অর্থায়ন ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সঠিক তহবিল উৎস নির্বাচনের যে বিষয়গুলো তাকে বিবেচনা করতে হয়, আমরা এখন ওই বিষয়গুলো সম্পর্কে দেখব। প্রথম যে পয়েন্টটা কনসিডার করে একটা ব্যবসা প্রতিষ্ঠান অর্থায়নের ক্ষেত্রে, প্রথম সে দেখবে তার নিজের ব্যবসাটা কোন ধরনের। ঠিক আছে, যদি এটা এক মালিকানা বা অংশীদারি ব্যবসা হয় তাহলে সাধারণত আমরা জানি তার নিজস্ব সঞ্চয়, ব্যবসায়ের মুনাফা, আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণের মাধ্যমে সে তহবিলটা সংগ্রহ করে। আর বড় আকারের ক্রয়ের ক্ষেত্রে এক মালিকানা বা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান লিজিং এসে যেতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এগুলো ছাড়া শেয়ার এবং ডিবেঞ্চার ইস্যু করে বেশিরভাগ তহবিল সে সংগ্রহ করতে করে। পাবলিক লিমিটেড কোম্পানিগুলো কি করে, শেয়ার ডিবেঞ্চার তারা ইস্যু করে। এখানে একটা চিত্র আছে, দেখো তোমাদের বইতে, এই চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবা কোন উৎসটা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে। দেখো এখানে দেখো দেওয়া আছে এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। দেখো নিজস্ব সঞ্চয়, নিজস্ব সঞ্চয়টা এক মালিকানা এবং অংশীদারি কোম্পানিগুলো ব্যবহার করতে পারছে না, এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানিগুলো পারছে না। অবন্টিত মুনাফা, এটা কিন্তু চার ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত। চার ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই চাইলে এই উৎসটা ব্যবহার করতে পারে। জমাতিরিক্ত উত্তোলন, হ্যাঁ, এটা আমরা পড়েছি, এটাও কিন্তু এই চার ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই ব্যবহার করতে পারে, কারণ চার ধরনের ক্ষেত্রে তাদের চলতি হিসাব থাকছে। স্বল্পমেয়াদী ঋণ, এটাও কিন্তু চার ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই উপযুক্ত। লিজিং, লিজিংটা কিন্তু তোমার এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি সব ধরনের ক্ষেত্রে উপযুক্ত। দীর্ঘমেয়াদী ঋণ বা বন্ধক, দেখো দীর্ঘমেয়াদী ঋণ বা বন্ধক এই উৎসটা কিন্তু এক মালিকানা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে খুব একটা উপযুক্ত হয় না, কারণ এই ক্ষেত্রে অ্যামাউন্ট অনেক বড় থাকে, দীর্ঘমেয়াদের জন্য ঋণ নিতে হয়। এক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানিগুলোর জন্য এই উৎসটা উপযুক্ত। ঠিক আছে, আর শেয়ার ইস্যু তো বুঝতেই পারছো, শেয়ার ইস্যুটা এক মালিকানা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবে না, এটা করে কারা, যৌথ মূলধনী কোম্পানি। ঠিক আছে, যে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবার আসো দ্বিতীয় কোন বিষয়টা কনসিডার করতে হবে অর্থায়নের উৎস নির্বাচনের জন্য, জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা। দেখো বিষয়টা কেমন, ঋণ যদি নিতে হয় তাহলে কি করতে হবে, তাকে জামানতযোগ্য সম্পত্তি রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়টুকু তাকে কনসিডার করতে হবে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে। দেখো সাধারণত নতুন প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্থায়ী সম্পদ জামানতের ভিত্তিতে ঋণ গ্রহণ করা সম্ভব হয় না। হ্যাঁ, কেননা প্রাথমিক অবস্থায় জামানতযোগ্য স্থায়ী সম্পদ একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে থাকে না। আবার নতুন কোম্পানির জন্য একটা শেয়ার এবং ডিবেঞ্চার বিক্রয় করাটাও অনিশ্চিত থাকে। একটা নতুন কোম্পানি দাঁড়ালো, সে চাইলেই নির্ধারিত মূল্যে শেয়ার ডিবেঞ্চার বিক্রয় করতে পারবে, বিষয়টা তেমন। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী তহবিলের যদি প্রয়োজন হয় এই ধরনের ক্ষেত্রে, যদি কোনো কোম্পানির ক্ষেত্রে দেখা যায় এই জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা, তখন তার জন্য একটা গুরুত্বপূর্ণ উৎস হতে পারে তোমার লিজিং। লিজিং এর মাধ্যমে তহবিল সংগ্রহ করাটা অধিকতর তখন যুক্তিযুক্ত থাকে। ৩ নম্বর যে পয়েন্টটা কনসিডার করতে হবে সেটা কি, অর্থায়নের প্রয়োজনের ধরন। হ্যাঁ, কোন উৎস থেকে, মানে কেন সে অর্থায়নটা করছে সেটা দেখে সে ডিসাইড করবে কোন উৎস থেকে সে অর্থায়ন করবে। যেমন আমরা উপযুক্ততা নীতিতে কি পড়েছি, চলতি মূলধনের প্রয়োজন হলে সে যাবে স্বল্পমেয়াদী অর্থায়নে, আর স্থায়ী মূলধনের প্রয়োজন হলে সে যাবে দীর্ঘমেয়াদী অর্থায়নে, তাই না? ঠিক এই কনসেপ্টটাই এখানে দেওয়া আছে। দেখো প্রতিষ্ঠান যদি মূল্যবান যন্ত্রপাতি, মেশিনারি, জমি, দালান কোঠা এগুলো ক্রয় করতে চায়, তবে দীর্ঘমেয়াদী উৎস যেমন শেয়ার ও ডিবেঞ্চার ইস্যু, লিজ গ্রহণ, জামানতের মাধ্যমে ঋণ গ্রহণ,
ইত্যাদি উৎস ব্যবহার ফলপ্রসূ হয়। হ্যাঁ, মানে যন্ত্রপাতি, মেশিনারি, জমি, দালান কোঠা ক্রয় করতে গেলে সে তখন দীর্ঘমেয়াদী উৎস যাবে। দীর্ঘমেয়াদী উৎসগুলো কি কি আছে? শেয়ার ডিবেঞ্চার ইস্যু, লিজ গ্রহণ, জামানতের মাধ্যমে ঋণ গ্রহণ, এগুলো। আর যদি প্রতিষ্ঠান কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান, বাড়ি ভাড়া প্রদান, এই চলতি ব্যয় নির্বাহ করতে চায়, ঘাটতি হয়, তখন সে কি করতে পারে? স্বল্পমেয়াদী উৎসে চলে যাবে। কি কি আছে সেগুলো? বাকিতে পণ্য ক্রয়, প্রাপ্য বিল, জামানত, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, হ্যাঁ, এ সকল উৎসের মাধ্যমে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করা যায়। এটা গেল ৩ নম্বর পয়েন্ট। ৪ নম্বর পয়েন্ট যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে তহবিলের উৎসের খরচ। বিষয়টা কেমন দেখো, তহবিল উৎসে প্রত্যেকটা উৎসে একটা খরচ আছে। যেমন তুমি সাধারণ শেয়ার ইস্যু যদি করা হয় একটা কোম্পানি, তাকে বছর শেষে লভ্যাংশ দিতে হয়, ব্যাংক থেকে ঋণ নিলে সুদ দিতে হয়, ঠিক আছে? এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান কোনটা দেখবে? যেক্ষেত্রে তার খরচটা সর্বনিম্ন হবে, অথবা সে একটা লাভজনক মিশ্রণও সে করতে পারে, ঠিক আছে? সে ১০ লাখ টাকার প্রয়োজন হলো, সে একটা যৌথ মূলধনী কোম্পানি, এটা শেয়ার ইস্যুর মাধ্যমেও সে টাকাটা নিতে পারে, অর্থায়ন করতে পারে, অথবা ব্যাংক থেকে সে ঋণও নিতে পারে। অথবা সে ৫ লাখ টাকা শেয়ার ইস্যু করলো, ৫ লাখ টাকা ঋণ নিল। অথবা সে ৭ লাখ টাকা শেয়ার ইস্যু করলো, ৩ লাখ টাকা ঋণ নিল। এভাবেও মূলধনটা মিশ্রণ করা যায়। কোন মিশ্রণে সে যাবে? যেই মিশ্রণে তার খরচটা সর্বনিম্ন হবে। এটাই কনসিডারেশন হচ্ছে তহবিলের উৎসের খরচ। যেমন দেখো, অনেক রকম উৎস হতে, তোমাদের বইতে কি আছে দেখো, অর্থ সংগ্রহ করা যায়, কিন্তু প্রতিষ্ঠানের তহবিল ব্যবহার হতে অর্জিত আয় এবং তহবিল খরচের মধ্যে তুলনামূলক সুবিধা অসুবিধা বিচার বিশ্লেষণ করে সেই উৎস থেকে তহবিল সংগ্রহ করে, যার খরচ হবে সর্বনিম্ন, হ্যাঁ, ন্যূনতম। মনে করো একটি প্রতিষ্ঠান তার কার্য প্রয়োজনের জন্য একটি কারখানা ক্রয় করতে চায়। ফলে তহবিল সংগ্রহের প্রতিষ্ঠানটি শেয়ার ইস্যু করে, কিন্তু শেয়ার ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহের জন্য শেয়ার হোল্ডারদেরকে কি করতে হবে? লভ্যাংশ প্রদান করতে হবে। এই যে শেয়ার ইস্যু করে তহবিলটা সংগ্রহ করলো, শেয়ার হোল্ডারদেরকে বছর শেষে লাভের একটা অংশ দিতে হবে, লভ্যাংশ আকারে প্রদান করতে হবে, এটা হচ্ছে এই উৎসের খরচ। আবার একটা প্রতিষ্ঠান নতুন কারখানা ক্রয়ের জন্য সে সম্পত্তি বন্ধক রেখে সে ঋণ নিতে পারে, হ্যাঁ। এ ধরনের বন্ধকের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঋণ যদি সে দেয়, তাকে কি করতে হবে? ঋণদাতা প্রতিষ্ঠানকে বা ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংককে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তাকে সুদ সহ কিস্তি পরিশোধ করতে হবে। ফলে দেখো, এই উৎসটাও কিন্তু ব্যয়বহুল, তাকে সুদ পরিশোধ করতে হবে, এটাও অনেক ব্যয়বহুল উৎস। এই দুইটা উৎসের মধ্যে যেটার খরচ কম হবে, সর্বনিম্ন হবে, ন্যূনতম হবে, সেই উৎসটা প্রতিষ্ঠান গ্রহণ করতে পারে। আবার এমনও হতে পারে সে দুইটা উৎসের মধ্যে একটা লাভজনক মিশ্রণের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে। হ্যাঁ, ওই যে আমি বললাম যে যদি ১০ লাখ টাকা টোটাল প্রয়োজন হয়, সে ৫ লাখ টাকা করতে পারে, বা ৭ লাখ টাকা, ৩ লাখ টাকা, এরকম একটা মিশ্রণ সে লাভজনক মিশ্রণ করতে পারে। কোন মিশ্রণটা লাভজনক হবে? যেই মিশ্রণে কম্বাইন করলে, হ্যাঁ, গড় মূলধন ব্যয়টা কম হবে। আমরা পরবর্তী অধ্যায়ে যে এই গড় মূলধন ব্যয় সম্পর্কে জানব। শেয়ারের লভ্যাংশ করযোগ্য, কিন্তু ঋণপত্রের সুদ করযোগ্য নয়, ঠিক আছে? সুতরাং করের বোঝা যদি কোনো কোম্পানি লাঘব করতে চায়, তাহলে ব্যাংক বা অন্যান্য উৎস থেকে সুদের ভিত্তিতে ঋণ নেওয়া, অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করা হতে অধিকতর শ্রেয়। হ্যাঁ, ঋণ নেওয়াটা কখন শ্রেয় হচ্ছে? যদি কেউ করের বোঝাটা লাঘব করতে চায়, করটা কম দিতে চায়, সেক্ষেত্রে বলা হচ্ছে ঋণ নেওয়াটা শ্রেয়। অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট উৎস ব্যবহারের চেয়ে উৎসের মিশ্রণের সুবিধাটা বেশি পাওয়া যায় এবং খরচও কমানো সম্ভব হয়। এক্ষেত্রে দেখো, জ্ঞানমূলকের জন্য এখানে কয়েকটা লাইন আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এই লাইনটা প্রায় পাবা, আমি এর আগেও তোমাদের ক্লাসে লেকচারগুলোতে বুঝেছি। শেয়ারের লভ্যাংশ করযোগ্য, ঋণপত্রের সুদ করযোগ্য নয়, ঠিক আছে? আবার এই যে লাভজনক মিশ্রণের কথা বলা হলো, এগুলো সবই তোমাকে জ্ঞানমূলক, অনুধাবনমূলকের জন্য পড়তে হবে। অনেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট উৎস ব্যবহারের চেয়ে উৎসের মিশ্রণের সুবিধা বেশি পাওয়া যায় এবং খরচও সেক্ষেত্রে কমানো সম্ভব হয়। এ কারণে ওই মিশ্রণটা ব্যবহার করা হয়। এটা গেল তহবিলের উৎসের খরচ। এবার দেখো, লাস্ট যে পয়েন্টটা কনসিডার করতে হবে, তহবিলের উৎসের ঝুঁকি। তহবিলের উৎসের ঝুঁকি বিষয়টা কেমন একটু দেখো। যদি কোনো প্রতিষ্ঠান জামানতযুক্ত ঋণ গ্রহণ করে, তবে ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে সম্পত্তি তাকে জামানত রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে যদি সে না পারে, তাহলে প্রতিষ্ঠানটি জামানতকৃত সম্পত্তি বিক্রয় করে অর্থ পরিশোধ করতে হয়। ফলে তহবিলের উৎস নির্বাচনে সংশ্লিষ্ট উৎসের আনুষঙ্গিক ঝুঁকিগুলো তাকে বিবেচনা করতে হবে। সে যে উৎস থেকে সে ঋণ নেবে বা অর্থ সংস্থান করবে, সেই উৎসে কিছু ঝুঁকি থাকতে পারে। ঝুঁকিটাও একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কনসিডার রাখতে হবে। তাহলে এতটুকু ছিল আমাদের এই চ্যাপ্টারের শেষ অংশটা। এবার একটু হোমওয়ার্ক দেখো, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হচ্ছে যশোর বোর্ড ২০২০-এর। দেখো, মিস্টার আমান একজন কাপড় ব্যবসায়ী।
নিজ জেলা শহরে তার ৩টি দোকান আছে। তিনি অধিকাংশ সময় কোনো অর্থের প্রয়োজন হলে ব্যবসায়ের লাভ থেকে অর্থায়ন করেন, কিন্তু বেশি অর্থের প্রয়োজন হলে ব্যাংক ঋণ নেন। ক নাম্বার, মধ্যমেয়াদী অর্থায়নের মেয়াদ কত সময়ের জন্য হয়? খ, তহবিল উৎসের ঝুঁকি বলতে কি বোঝায়? গ, মিস্টার আমানের অধিকাংশ সময়ের অর্থায়নের উৎস কোন তহবিল নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ, মিস্টার আমানের অর্থায়নের দ্বিতীয় উৎসটি অর্থায়নের উৎস হিসেবে কেন জনপ্রিয়? বর্ণনা করো। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের এই অধ্যায়টি শেষ হলো। সকলে ভালো মতো পড়বে, সকলে ভালো থাকবে। ধন্যবাদ।